সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের অভ্যন্তরে ইরানের নজিরবিহীন হামলা প্রত্যাশার চেয়েও বেশি সফলতা পেয়েছে। তেহরান এবারের আক্রমণে এ বার্তা দিতে চেয়েছে তারা চাইলে পূর্ণমাত্রার যুদ্ধে না গিয়েও যে কোনো সময় ইসরায়েলের ভেতর আঘাত হানতে পারে। ইসরায়েলের পাশাপাশি ইরান বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকেও। ইরান বুঝিয়ে দিয়েছে এই অঞ্চলে ইরান একটি পরাশক্তি এবং তাদের হাতেই আছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। একই সঙ্গে ইসরায়েলে হামলা চালিয়ে কার্যত প্রতিটি আরব সরকারকেই ইরান বুঝিয়ে দিল ইসরায়েলের পাশে থাকলে তাদেরও এমন পরিণতির মুখে পড়তে হতে পারে। বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। নেতানিয়াহু জেনে বুঝে দামেস্কের ইরানি দূতাবাসে হামলা চালিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার আদেশ দেন। তার এই সিদ্ধান্তের মূল কারণ ছিল হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ কমানো এবং হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে পিছু হটতে বাধ্য করা। একই সঙ্গে নেতানিয়াহু সিরিয়াস্থ ইরানি নেতৃত্ব ধ্বংস করতে চেয়েছিলেন। নেতানিয়াহুর এ পথে হাঁটার কারণও আছে। ৬ মাস ধরে গাজায় যুদ্ধ চালানোর পরও গাজা পরিস্থিতি ইসরায়েলের জন্য এখনও শোচনীয়। ইসরায়েলের পদাতিক সেনাদের এখনও তুমুল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। গাজায় ইসরায়েলিদের বর্বর গণহত্যার পরও প্রতিরোধ যোদ্ধাদের আত্মসমর্পণ বা পালিয়ে যাওয়ার কোনো লক্ষণ এখনও চোখে পড়ছে না। হামাস যোদ্ধাদের মনোবলও কোনো ফাটল দেখা যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করে ফেলার কারণে হামাস যোদ্ধাদের এখন আর হারানোর কিছু নেই। অপরদিকে গাজার মানুষকে হামাসের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়নি। রাফা দখল করলে বা সেখানে অভিযান চালালেও এই পরিস্থিতি থেকে ভিন্ন কিছু হবে বলে মনে হয় না, কারণ এত কিছুর পরও হামাসের প্রতিরোধ লড়াই এবং ময়দানে অস্ত্র সরবরাহ আগের মতোই আছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর নেতৃত্ব ক্রমশই প্রশ্নের মুখে পড়ছে। জিম্মিদের পুনরুদ্ধার করা এবং অবিলম্বে একটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য তার উপর চাপ বেড়েই যাচ্ছে। নেতানিয়াহুর পাশে এতদিন ছায়ার মতো ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, কিন্তু বাইডেনের জনপ্রিয়তায় ধস নেমেছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু তার একটি পুরনো কৌশল অবলম্বন করতে চাইছেন। ইসরায়েলের নিরাপত্তার প্রশ্ন তুলে তিনি গাজা থেকে যুদ্ধ সরিয়ে গোটা অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে তিনি ইরানি দূতাবাসে হামলার গ্রিন সিগন্যাল দেন। আমেরিকাও নেতানিয়াহুর এই কৌশল আগে থেকে জেনেছিল। তারা বুঝতে পারছিল ইসরায়েল চাইছে যাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়, ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু মার্কিন নীতি নির্ধারকরা এখনও ইরানের সাথে যুদ্ধে জড়াতে চাইছেন না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লুকোচুরি খেলার ফাঁদে ইরান পা দেয়নি। সাম্প্রতিক সময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের চতুর কৌশলও ইরানিদের বিবেচনায় ছিল, কারণ ইরানি দূতাবাসের হামলার প্রতিক্রিয়ায় নিরাপত্তা পরিষদে রাশিয়ার আনা প্রস্তাবটি যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে ভেস্তে যায়। ইরান তখনই সিদ্ধান্ত নিতে পারত। এরপরও তারা আরেকটি সুযোগ দিয়েছিল। ইরান বলেছিল যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি দেয় তাহলে ইরান ইসরায়েলে হামলা করা থেকে সংযত থাকবে, কিন্তু ইরানের সেই প্রস্তাবও নাকচ করে দেওয়া হয়। ইরান শেষ পর্যন্ত ইসরায়েলে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ইরান কতগুলো রকেট বা মিসাইল ছুড়েছিল, এর মধ্যে কতগুলো টার্গেটে পৌঁছেছিল, তার চেয়ে অনেক বড় বার্তা এই আক্রমণের মধ্য দিয়ে তারা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোকে দিয়েছে। শুধু ইসরায়েল আক্রমণ করেই নয়, ইরানের রেভলিউশনারি গার্ডের সদস্যরা পর্তুগিজ পতাকাবাহী কন্টেইনার জাহাজ MSC এরিয়াসকে জব্দ করে আরও কঠিন বার্তা দেয়। এই জাহাজ কোম্পানির মূল মালিক ইসরায়েলে জন্ম নেয়া বিলিয়নার এয়াল ওফার। এর বাইরে ইরানের সস্তা ড্রোন হামলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলের। ইরানের এসব ড্রোন ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে ৮ ঘন্টা। ইসরায়েল এ সময়ের মধ্যে তার এয়ার ডিফেন্স সিস্টেম যে সক্রিয় করতে পারবে ইরান তা ভালোভাবেই জানে। এরপরও এই ড্রোন হামলাটি ইরান করেছিল কারণ ডিফেন্স সিস্টেমটি ৮ ঘন্টা আগে সক্রিয় রাখতে গিয়ে ইসরায়েলকে বাড়তি $1 বিলিয়ন খরচ করতে হয়েছে।
ইসরায়েলকে এই যাত্রায় 4টি দেশ ইরানের নিক্ষিপ্ত ড্রোন মোকাবেলায় সহায়তা করেছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জর্ডান। এরপর পঞ্চম কোনো দেশ যদি ইসরায়েলকে সহায়তা করে তাহলে তা হবে সৌদি আরব। সৌদি আরব মূলত ইরাকের দক্ষিণাঞ্চল থেকে নিক্ষিপ্ত ড্রোনগুলো ভূপাতিত করতে পারবে। আর ষষ্ঠ সহায়ক দেশ হতে পারে মিশর। এবারের হামলায় ইরান খুব কৌশল অবলম্বন করেছে। যতদূর জানা গেছে ইরান মাত্র 170টি ড্রোন ব্যবহার করেছে, তাও বেশ সস্তা মানের। আর 25 থেকে 30টি ক্রুজ মিসাইল ইসরায়েলিরা ভূপাতিত করেছে। তবে এগুলো সবই লোক দেখানো মাত্র। ইরান এবার খুব কম সংখ্যক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। যে কটি নিক্ষেপ করেছে সবগুলোই ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ভেদ করতে পেরেছে। দক্ষিণ ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে গিয়ে আঘাত করেছে এসব মিসাইল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারিও বেশ কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। ক্ষতি যাই হোক না কেন, ইসরায়েল বুঝে গেছে নিজ ভূখণ্ড থেকে মিসাইল ছুড়েই ইসরায়েলে আঘাত হানার মতো সক্ষমতা ইরানের রয়েছে। হিজবুল্লাহ, হুথি বা ইরাকের অন্য প্রক্সি বাহিনী ব্যবহার না করেও এককভাবে ইসরায়েলে পূর্ণমাত্রার হামলা করতে সক্ষম ইরান। ইরান বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকেও। তারা জানিয়ে দিয়েছে যদি ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কোনো হামলা চালায় তাহলে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের টার্গেটে পরিণত হবে। ইরান যেভাবে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তা খোদ বাইডেন প্রশাসনের জন্য বড় ধরনের হুমকি। কারণ প্রেসিডেন্ট বাইডেনও এখন জানেন শুধু ইসরায়েল নয়, ইরান একই ধরনের হামলা মার্কিনীদের যে কোনো আরব মিত্র দেশের বিরুদ্ধেও চালাতে পারবে। ইরান বারবার দাবি করছে তারা যুদ্ধ চায় না, কিন্তু এবারের হামলায় তারা মূলত নিজেদের সক্ষমতার জানান দিয়ে গেল। এই মুহূর্তে নেতানিয়াহু পড়ে গেছেন উভয় সংকটে। তিনি কট্টরপন্থীদের খুশি করার জন্য ইরানে হামলার সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তেমনটা হলে তিনি যে আমেরিকার সাড়া পাবেন না তাও তিনি জানেন। আবার যদি তিনি হামলা না করে নীরব থাকেন তাহলে তেল আবিব ও তেহরানের মধ্যবর্তী এয়ার স্পেসটুকু তার জন্য বেশ অরক্ষিত হয়ে যাবে। এছাড়া তার নিরাপত্তা বাহিনীও তাকে ইরান আক্রমণে সাহস দেবে না বলেই মনে হয়। এর আগে 2010 সালেও নেতানিয়াহু একবার ইরানের বিরুদ্ধে কিছু একটা করতে চেয়েছিলেন, তখনও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাকে সমর্থন দেয়নি। এখন হামলা না চালালে নেতানিয়াহুর ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে। এমনিতেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে তার জনপ্রিয়তায় ধস নেমেছে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেতা বেনি গান্স এখন নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন। এরই মধ্যে তিনি তেহরানের বিরুদ্ধে কূটনৈতিক পন্থায় যুদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন, যা প্রতিবেশী আরব দেশগুলোতে বেশ সমাদৃত হয়েছে। তবে ইরান ও গাজা ইস্যুতে এসে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র কৌশল আরও একবার ধরাশায়ী হওয়ার পথে। যদি গাজা যুদ্ধে ইসরায়েল সফলতা না পায় তাহলে এটি হবে বিগত 2 দশকে যুক্তরাষ্ট্রের পঞ্চম বড় ব্যর্থতা। এর আগে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তালিবানদের হটাতে গিয়ে ব্যর্থ হয়েছে। একইভাবে ইরাকে আক্রমণ চালিয়ে এবং লিবিয়ায় গাদ্দাফি শাসনের পতন ঘটিয়ে তারা বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। একইভাবে সিরিয়ায় বাশার আল আসাদকে উচ্ছেদ করতে গিয়ে বড় ধরনের কৌশলগত ব্যর্থতার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে উপলব্ধি করেছে 7ই অক্টোবরের পর যেভাবে তারা নগ্ন ও একপেশেভাবে ইসরায়েলকে সাহায্য করেছে তা সঠিক হয়নি। কিন্তু ইরাকে আক্রমণের বহু বছর পর যেমন যুক্তরাষ্ট্র নিজেদের ভুল বুঝতে পেরেছে, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারছে না। একইভাবে গাজা যুদ্ধ কৌশলও যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী ভোগান্তির কারণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন কংগ্রেসে দাবি করেছেন গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে এরকম কোনো প্রমাণ প্রাথমিক অবস্থায় তাদের কাছে ছিল না। এ কারণেই তারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন। একই ধরনের কথা 2003 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলও ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব নিয়ে বলেছিলেন, কিন্তু এদের কারো বক্তব্যই মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পায়নি।
ইসরায়েল এখন তার সমর্থকদের খাদের কিনারে নিয়ে গেছে, যেখানে শান্তি তো নেই, এমনকি শান্তির সম্ভাবনাও নেই। হামাস এখনও বহাল তবিয়াতে আছে, যুদ্ধ পরবর্তী সরকারের সম্ভাবনা নেই। এই অঞ্চলের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো আরও সক্রিয় হয়েছে এবং ইসরায়েলি সীমান্ত জুড়ে সংঘাতের সম্ভাবনা বেড়ে গেছে। সম্ভবত ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো সবচেয়ে বোকামি করেছিল যখন ইরানি ড্রোন ও ক্রুজ মিসাইল মোকাবেলায় জর্ডানের সহায়তার বিষয়টি খোলাসা করে দেয়। ইসরায়েল বোঝাতে চেয়েছিল আঞ্চলিক দেশগুলো তাদের পাশে আছে, কিন্তু ফল হয়েছে উল্টো। ইসরায়েল আসলে বড় ধরনের বোকামি করেছে, কেননা ইসরায়েলের এই প্রকাশ্য ঘোষণায় একদিকে যেমন প্রমাণ হলো জর্ডানের ক্ষমতাসীন রাজতন্ত্রকে নিজেদের স্বার্থে রক্ষা করতে চায় ইসরায়েল, অন্যদিকে জর্ডানের ফিলিস্তিনপন্থী জনগণের সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ার সুযোগ তৈরি হলো। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর বাবা হোসেনও এর আগে ইসরায়েলকে নানাভাবে গোয়েন্দা তথ্য দিয়ে নানা সময় সহায়তা করেছিলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি সেই রকম নেই। আরবের এই শাসকদের দুর্নীতিগ্রস্ত বিলাসী জীবনযাপনের কারণে জনগণের সাথে তাদের দূরত্ব বেড়েছে। ইসরায়েল মেরুদণ্ডহীন আরব শাসকদের সম্পর্ক রক্ষা করে চললেও আরব জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। গাজা যুদ্ধের পর থেকে আরব জনগণের ভেতর ইসরায়েল বিদ্বেষ অতীতে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি। ইসরায়েল দেখাতে চাইছে তাদের পাশে আঞ্চলিক মিত্র রয়েছে, কিন্তু তারা প্রতিনিয়ত তাদের বন্ধুদের বৈধতা ও গ্রহণযোগ্যতা নষ্ট করছে। এর খেসারত ইসরায়েলকে আগামী দিনগুলোতে অনেকভাবেই দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।